একটা ওয়েবসাইট থাকতে পারে যে ওয়েবসাইটটা আমি নিজে একটু দাঁড় করে ফেলতে যাচ্ছি, সব কিছুর জন্য তো আর দৌড়াদৌড়ি করা লাগে না। ছোটখাটো কয়েকটা জিনিস জানলে এই কাজগুলো খুব সহজে করা যায়। তো সেই জিনিসগুলো একটু দেখাই আর সাথে দেখি কি করা যায়। তো মূলত দেখেন, আমরা একটা ওয়েবসাইটের ক্ষেত্রে যে দুইটা জিনিস প্রয়োজন, একটা হলো ডোমেন আর একটা হলো হোস্টিং। তো ডোমেন এবং হোস্টিং এগুলো সেল করে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে? তো এই প্ল্যাটফর্ম গুলো আসলে ডোমেইনের ক্ষেত্রে সবার দাম সেম। আর ডোমেইন এটা ইন্টারন্যাশনাল প্রাইস হয়, এটা মানে এদিক ওদিক হয় না, সবাই একই দাম। বা কেউ 20-50 টাকা এদিক ওদিক হতে পারে, বাট এর বেশি কখনোই এদিক ওদিক হওয়ার সম্ভাবনা নেই। দাম আপনার মূলত থাকে হলো হোস্টিং এ। যে দেখা যায় কোনো ক্ষেত্রে কোনো প্ল্যাটফর্ম 1500 টাকায় হোস্টিং বেচতেছে, অন্য প্ল্যাটফর্ম সেটা 2000 টাকা বিক্রি করতেছে, আর একজন 2500 টাকা বিক্রি করতেছে। এটা ডিপেন্ড করে। তো মূলত আপনারা ডোমেন বা হোস্টিং কেনার ক্ষেত্রে আপাতত যদি কেউ কোনো ওয়েবসাইট বানানো, ধরেন অনেকে পার্সোনাল ওয়েবসাইট বানায়, মানে আপনার পোর্টফোলিও টাইপের, তো এই টাইপের বেসিক হোস্টিং হলেই হয়েছে। অ্যামাজন এডব্লিউএস তো আলাদা বিষয়, গুগল আলাদা বিষয়। এটা তো আপনার প্রাইসিং দেখালে তো আপনি ধরেন তখন বলবেন ভাই এটা তো দেখাচ্ছি আমি, হ্যাঁ। হুম, বেস্ট তো বেস্টই, কিন্তু আপনার প্রাইসিং দেখবেন না। এডব্লিউএস এর সার্ভারের দাম দেখাচ্ছে আপনার, এটা 1 জিবি, হ্যাঁ, র্যাম, 2 কোরের প্রসেসর, 20 জিবি স্টোরেজ, 2 জিবি ব্যান্ডউইথ, কত মাসে? তাহলে আপনার ইয়ারলি কত হয় হিসাব করে দেখেছেন? ইয়ারলি 25-30 হাজার টাকা। হ্যাঁ, তাহলে প্রায় 30 হাজার টাকা ইয়ারলি চার্জ এই হোস্টিং, এই শুধুই এটা মিনিমাম প্যাক। এইবার দেখেন পরে বাড়তি বাড়তি কোথায় গেছে। তো এই কি অ্যাফোর্ড করা কি যাত্রার কাজ? দেশে পারবে এটা? গুগলেরটা দেখেন, আরো বেশি। তো অ্যামাজনের সার্ভার আর গুগলের সার্ভার এগুলো তো টপ নচ হবে স্বাভাবিক, দামও টপ নচ। আপনার তো আর ওই লেভেলে খরচ করার ক্ষমতা থাকবে না যতদিন না পর্যন্ত আপনি কোনো জায়গা থেকে বা কোনো ওয়েবসাইট থেকে ইনকাম করতেছেন। যখন দেখা যাবে একটা ওয়েবসাইট দিয়ে মাসে $1000 ইনকাম করতেছেন, তখন হোস্টিং এর পিছনে $20 খরচ করতে আপনার ভাববে না, যে ঠিক আছে এটার বেস্ট যে অপশনটা আছে সেইখানে রাখেন। তো ওটা আলাদা বিষয়। তো এগুলোর দিকে এখন না তাকানোই ভালো, ঠিক আছে? যেমন ডিজিটাল ওশানে দেখেন মিনিমাম $14। তো যেটাতেই যান আপনি 14-15 ডলার করে আছে পার মান্থ। বাট আপনি বাংলাদেশি প্ল্যাটফর্ম থেকে নিলে ইয়ারলি সেটা 1400-1500 টাকা পড়বে বাৎসরিক। আর এটা মান্থলি কয় টাকা, তো এটা হিউজ না। তো এটা তো আসলে নর্মালি কেউ করে না। যারা অ্যাফিলিয়েট করে বা যারা ইনভেস্ট করে ওয়েবসাইটের পিছনে তারা করবে। তো এটা ক্লায়েন্টকে আপনি সেটা রিকমেন্ডেশন দিতে পারেন যে তুমি অমুক প্ল্যাটফর্ম থেকে নিতে পারো, বা তুমি গুগল একটা নাও বা অ্যামাজন একটা নাও, সেটা ক্লায়েন্টকে আপনি রিকমেন্ডেশন দিলেন। বাট আমি বলতেছি যে আপনারা যদি পার্সোনালি কেউ বানান, বা আপনার অনেক ক্ষেত্রে হয় না যে আশপাশের কেউ একটা ওয়েবসাইট বানাতে যাচ্ছে, তার একটা ভালো সলিউশন দরকার, সে হয়তো অল্প টাকায় চাচ্ছে যে একটা ওয়েবসাইট আপাতত দাঁড় করতে, তাদের জন্য কি? তাদের জন্য বাংলাদেশে অনেক প্ল্যাটফর্ম আছে। তো তার ভিতরে আমি একটা প্ল্যাটফর্ম রিকমেন্ড করি, সেটা হলো পুতুল হোস্ট, ঠিক আছে? এটা ভালো, হ্যাঁ। মানে এদের প্ল্যাটফর্মটা, এদের মূলত রাজবাড়িতে এদের কার্যক্রম। তো এদের এখানে আপনার মানে আমি অনেকদিন ধরে এদের এই প্ল্যাটফর্ম ইউজ করি। তো এদের সবচেয়ে সহজে মানে যে জিনিসটা পাওয়া যায় সেটা হলো সাপোর্ট। মানে আপনি মেসেজ দিলে ওরা রিপ্লাই দেবে, এবং 24/7 সাপোর্ট পাওয়া যায়, এবং এদের কথার কাছে সবসময় মিল থাকে, কোনো উল্টাপাল্টা নেই। তো এদের এখান থেকেও নিতে পারেন। এখন ডোমেইনের ক্ষেত্রে আপনি এই ক্লাউডওয়েজ থেকে নেন বা নেমচিপ থেকে নেন বা গোড্যাডি থেকে নেন, যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম থেকে নেন না কেন, বা এদের এখান থেকে নেন না কেন, সেম ডোমেইন যে কোনো জায়গায় রেজিস্ট্রেশন করা যায়। আপনি যেখান থেকে কেনেন ওই রিকোয়েস্ট এক জায়গায় যায়, সেখান থেকে আপনাকে ডোমেইনটা বরাদ্দ দেওয়া হবে। কিন্তু হোস্টিংটা আলাদা। দেখেন এদের হোস্টিংটা কিরকম, আমি যদি এখানে দেখাই, এই যে ওয়েব হোস্টিং, হ্যাঁ, বেসিক ওয়েব হোস্টিং, প্রো ওয়েব হোস্টিং, প্রিমিয়াম ওয়েব হোস্টিং, বিডিএক্স ওয়েব হোস্টিং, ইমেল হোস্টিং, রেডিও হোস্টিং। তো আমি বেসিক ওয়েব হোস্টিং এ যাই। বেসিক ওয়েব হোস্টিং এ ধরেন আপনার দাম কত,
130 টাকা পার মান্থ। আর ওইটা কত ছিল? সব তো দেখেছেন। তো 130 টাকা পার মান্থ। এবং এদের এখানে সুবিধা হলো এটা যে আপনার পুরো বছরের বিল একসাথে না দিলে চলে, আপনি মাসে মাসে দেন। মানে 130 টাকা তো দিতে বাধে না কেন, তাই না? 130 টাকা মাসে মাসে দিলাম। তো সেই হিসাবে এখান থেকে একটা হোস্টিং নিলে মানে একদম বেসিক। এটা দেখেন এখানে কি আছে, 5 জিবি, 5টা ডোমেন হোস্ট করা যাবে, 5 জিবি এসএসডি আছে, আনলিমিটেড ব্যান্ডউইথ বলে, বাট এটা আনলিমিটেড না। এখন সবাই বলে কি ভাই হোস্টিং এর সাইজ কত, 5 জিবি, 10 জিবি, 15 জিবি, 20 জিবি। আসলে সাইজে কিছু যায় আসে না। একটা ওয়েবসাইট কতই বা বড় হবে, কত সাইজেরই বা হবে, তাই না? এখানে মূলত ডিপেন্ড করা হলো ব্যান্ডউইথ এর উপরে। মানে হলো দেখেন, আমরা মোবাইলে যখন ইন্টারনেট ইউজ করি, ধরেন আমি 100 মেগাবাইট কিনলাম। এখন আমি যদি একটা গান ডাউনলোড করি যেটা সাইজ হলো 10 মেগাবাইট, তাহলে আমার 100 মেগাবাইট থেকে 10 মেগাবাইট কমবে, তাই না? বা আমি যদি গান ডাউনলোড করি 20 মেগাবাইট বা 30 মেগাবাইট, তাহলে 100 মেগাবাইটের থেকে ওই পরিমাণ কমবে, তাই না? এটারে বলা হচ্ছে ব্যান্ডউইথ। যে 100 মেগাবাইট বা 50 মেগাবাইট বা 200 মেগাবাইট, এটারে বলা হচ্ছে ব্যান্ডউইথ। তো আপনার হোস্টিং যেটা কিনতেছেন ওইটার ব্যান্ডউইথ যদি কম বা শেষ হয়ে যায়, ধরেন আপনার ব্যান্ডউইথ হলো 5 জিবি, কথার কথা, আর আপনার সাইটের সাইজ হলো 1 জিবি, তাহলে 5 জন যদি ঢোকে তাহলে আপনার 5 জিবি ব্যান্ডউইথ কিন্তু শেষ। তো আপনার মান্থলি দেখা যাচ্ছে সাইটের যে হোস্টিং এটা ব্যান্ডউইথ আছে 5 জিবি, তাহলে 5 জন ট্রাফিক যদি ঢোকে তারপরে আপনার ব্যান্ডউইথ শেষ। ওই মাসে আপনার সাইট আর লোড হবে না, গেলেই দেখাবে সাইট, মানে দেখা যায় এরর দেখাবে, মানে আপনার সাইটে গেলে আর আসবে না, এটা লাইভ থাকবে না। তো মূলত আপনার ট্রাফিক কি পরিমাণ আসতেছে সেই হিসাবের উপর ব্যান্ডউইথটা আসলে এখানে মেইন জিনিস, ব্যান্ডউইথ কিরকম আছে আপনার। তো এখানে আনলিমিটেড বলে, বাট বেসিকের জন্য এই ব্যান্ডউইথ এনাফ। কিন্তু যাদের ওয়েবসাইটে মনে করেন প্রত্যেক দিন 20,000 10,000 করে ট্রাফিক ঢুকে, বা প্রচুর পরিমাণে ভিজিটর এখানে আসার একটা ইয়ে থাকে, তো তাদের ওইখানে আপনার এই বেসিকে কাজ হবে না। তখন তখন একটু ভালো হোস্টিং বা সার্ভার নিতে হবে, বুঝতে পারছেন? তো এইটা বলার পিছনে কারণ হলো এই, যে আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই সবারই থাকে কি ভাই আমার স্টোরেজ কত, হোস্টিং এর স্টোরেজ কত, সবাই দেখি স্টোরেজ নিয়ে পাগল হয়। বাট স্টোরেজটা কখনোই অত বেশি ইম্পর্টেন্ট না। হ্যাঁ ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট, তবে ব্যান্ডউইথটা বেশি ইম্পর্টেন্ট। ব্যান্ডউইথ যদি আপনার ঠিকঠাক না থাকে, তাহলে আপনার সাইট যতই আপনি ভালো স্টোরেজে রাখেন, যা করেন না কেন, দেখা যাবে ট্রাফিক ঢুকে গেছে 500 100, ঢোকার পর সাইট আর লোড হচ্ছে না। এই জন্য ব্যান্ডউইথের দিকে নজর দিতে হবে। তো এগুলো সব দেখেন আপনার বেসিকের ভিতরেই পড়ে। তো যার একটু একদমই মিনিমাম লেভেলে দরকার, তার 130 টাকা পার মান্থে এখানে একটা প্ল্যান আছে। তারপরে যার একটু আর একটু আপগ্রেডেশনে আছে তার হলো 170 টাকা পার মান্থ, এটা 250 টাকা পার মান্থ, এটা 399 টাকা পার মান্থ। তো এইগুলো হলো একদম বেসিক হোস্টিং। হ্যাঁ, তো এরপরে আছে কি প্রো ওয়েব হোস্টিং। এখানে গেলে দেখেন এইগুলোতে আবার দেওয়া আছে কি, দুইটা ডোমেন হোস্ট করা যাবে 200 টাকা পার মান্থ, এটা মিনিমাম। 10 জিবি এনভিএমই স্টোরেজ, এটা আগেরটা ছিল এসএসডি, আর এটা হলো এনভিএমই। আনলিমিটেড ব্যান্ডউইথ বলতেছে, আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট বলতেছে, আনলিমিটেড সাব ডোমেন বলতেছে, আনলিমিটেড ডাটাবেস বলতেছে, ফ্রি এসএসএল সার্টিফিকেট, ডেইলি অটো ব্যাকআপ, সিঙ্গাপুর লোকেশন সার্ভার, সি প্যানেল কন্ট্রোল প্যানেল। তো এইখানে এই ফ্যাসিলিটি গুলো দেওয়া আছে এদের, জাস্ট স্টোরেজ বাড়াইছে এখানে শুধু, এই কারণে দাম বেড়ে গেছে। তো এরপরে আছে কি প্রিমিয়াম ওয়েব হোস্টিং। মূলত একটা ওয়েবসাইট যখন যেটা দিয়ে মানি মেক করে, সেগুলোর ক্ষেত্রে মানুষ প্রিমিয়াম গুলো থেকেই আসলে বাছাই করে বেশি। হ্যাঁ, তো প্রিমিয়ামের ভিতরে আপনার কি কি থাকে, তো দেখেন এটা হলো প্রিমিয়াম 50, এটা হলো প্রিমিয়াম 100, এটা হলো প্রিমিয়াম প্রো, আর এটা হলো ভিপিএস হোস্টিং। তো এইগুলোতে আবার কি আছে দেখেন, প্রিমিয়াম 50-তে আপনার সিপিইউ কোর থাকবে 3টা, র্যাম দেবে 3 জিবি, 50 MB আইও ইউজেস দেবে। আইওপিএস এগুলো কি আমি এত ভালো বুঝি না, তবে আমি একটু বুঝি র্যাম আর সিপিইউ। সো আপনার যে সার্ভারে বা যে হোস্টিং এ ওয়েবসাইটটা রাখা আছে, ওই কম্পিউটারটা যত বেশি শক্তিশালী হবে, ওটার প্রসেস করার ক্ষমতা তত দ্রুত হবে। দেখেন বাংলাদেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেদিন রেজাল্ট হয়, ওয়েবসাইটে ঢুকলে ওটা লোড নেয় না।
কারণ ওইটা এমন একটা কম্পিউটার বা এমন একটা সার্ভারে রাখছে, ওই সার্ভার ওই লোড কুলানোর মতো ক্যাপাবিলিটি নাই। যেমন আমরা এই ঝামেলা এখন পড়তেছি, সেটা কি, যে ক্লাস ভিডিও নিয়ে, তাই না? আপনাদের ক্লাস ভিডিও কিসে দিতে হয়, গুগল ড্রাইভে দিচ্ছি না? কিন্তু আমাদের কিন্তু সার্ভার আছে, তো সার্ভারে দিলেও আপনারা ডাউনলোড করতে পারতেছেন না। কারণ কি জানেন? কারণ মেলা স্টুডেন্ট হয়ে গেছে আমাদের, ওই সার্ভার আর কুলাতে পারতেছে না। যখনই মানে একই সাথে চাপ পড়তেছে, তখন ও আর মাথা ঠিক থাকতেছে না, ওইটা প্রসেস করতে পারতেছে না। কেন? কি বলেন? ড্রাইভে দেওয়া হয়ে যাবে? হুম, থাকা তো যাক, যদি কোনোটা আপলোড করতে ভুল হয়ে থাকে তাহলে আবার দিয়ে দিলে হয়ে গেল। তো এইটার কারণ হলো যে দেখেন, আমি একটু দেখাই, মানে এই জায়গাটায় বেশিরভাগ মানুষের একটা কনফিউশন কাজ করে যে ভাই এটা কিভাবে হয়। আমি একটু দেখাচ্ছি আপনাদের। মনে করেন আমাদের যে সার্ভার আছে, আমি ওই সার্ভারে ঢুকতেছি, হ্যাঁ? দেখেন, এটা হলো আমাদের সার্ভারে লগ ইন করলাম আমি। তো এই সার্ভারে ঢোকার পরে এই দেখেন চলে আসছে। দেখেন আমার প্রথমে দেখাচ্ছে যে কি অবস্থা আছে। সিপিইউ ইউজ হচ্ছে 4%, র্যাম ইউজ হচ্ছে 63%। তো এখন যখনই মানুষ ঢোকা শুরু করবে এই সার্ভারে, তখন কিন্তু এটা আরো বেশি ইয়ে হবে। তো ধরেন র্যাম 100% হয়ে গেছে, তখন কি আর এটা অ্যাক্সেস করা যাবে? বা সিপিইউ ধরেন 100% হয়ে গেছে, তখন কি হবে, সার্ভার অটোমেটিক্যালি তখন হ্যাং করবে বা কাজ করবে না। তো এই সার্ভার থেকে যদি আমি আপনার কোন একটা প্ল্যান দিই, হোস্টিং প্ল্যান, তো দিয়ে আপনারে বললাম যে আপনি এখানে আনলিমিটেড ইউজ করতে পারবেন, তা তো হবে না। কারণ এই সার্ভার তো লিমিটেশন আছে। এখানে যদি আমার আরো র্যাম বাড়ায়, ধরেন এখানে আপনার 64 জিবি বা 128 জিবি র্যাম যদি ইউজ করি, তখন দেখা যাবে যে আপনি ওটা পাইলেন। তো এটা ডিপেন্ড করে যে আপনার সার্ভারটা কি অবস্থা আছে। যেরকম আমাদের সার্ভারে অনেক কিছু আছে, কারণ আমাদের টেলিফোন সিস্টেম চলে এখানে, ব্যাকআপ সিস্টেম চলে, ইন্টারনেটের সব সিস্টেম এখানে সেট আপ করা আছে। মানে এটা কি আছে, যে আমার যে সিস্টেমগুলো একটা কম্পিউটারে সেট আপ করতে হতো নরমালি, এইগুলা কম্পিউটার কি করতে হয়, সারাদিন অন রাখতে হয়। কারণ না হলে ওই সিস্টেম অফ থাকলে কোনো কিছু চলে না। কারণ টেলিফোন সিস্টেম, আমার ওই সার্ভারটা অন না রাখলে এটা টেলিফোনে কল যাবে না, আসবে না। যেহেতু সার্ভার এটা 24 ঘন্টা অন রাখা যায়, কারণ আমরা সার্ভারে রাখছি এটা। ব্যাকআপ দেওয়া আছে, এখান থেকে ইউপিএস ব্যাকআপ যাচ্ছে, ওইখানে আর একটা ব্যাকআপ আছে। তো কোনো সময় কারেন্ট গেলেও বন্ধ হয় না, তো ওখানে চলতেছে। তো এইভাবে ধরেন এইখানে আমি যদি ইচ্ছা করি, তাহলে আপনার জন্য এই যে এখানে সার্ভারও বানিয়ে দিতে পারবো, যে ভিপিএন সার্ভার আছে, ডিএইচসিপি সার্ভার আছে। আপনার ওয়েবসাইটের জন্য আমি এখান থেকে একটা বানাই আপনার বেছে দিলাম যে ভাই আপনি আমার এই জায়গাটা ইউজ করেন, আপনার একটা লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম, আপনি ঢুকতে পারবেন তখন। বুঝতে পারছেন? ঢুকলে এবার আপনি ওখানে কি করতে পারবেন, আপনার ওয়েবসাইট রাখেন বা যা রাখেন কোনো বিষয় না। আমার যেহেতু 24 ঘন্টা এটা লাইভ আছে, অন আছে, আপনি ওই অ্যাড্রেসে যাই রাখেন না কেন, রেজিস্ট্রেশন করে দিলে অটোমেটিক্যালি সব সময় যে কোনো জায়গা থেকে এটা লাইভ দেখাবে। মানে এই যে ওয়েবসাইট গুলা 24 ঘন্টা লাইভ থাকে কিভাবে, এটা যে সার্ভারে রাখে ওই কম্পিউটারটা 24 ঘন্টা অন থাকে। সার্ভার কিন্তু অন্য কিছু না, সার্ভারও একটা কম্পিউটার। সার্ভারও একটা কম্পিউটার, জাস্ট এই যে আমি ওই সার্ভারটা আমার দেওয়া আছে, আমি ঢুকতেছি, এই যে দেখেন এইভাবে সার্ভার একটা প্যানেল আছে, ঠিক যেভাবে রাউটারে ঢোকা হয়, রাউটারের আইপি দিয়ে ঢুকলে তো রাউটারের প্যানেল চলে আসে। সার্ভারের এরকম একটা আইপি থাকে, ঢুকলে প্যানেল চলে আসে, এই যে প্যানেল চলে আসছে। এবার আমি এর ভিতরে কি করতে চাই, এর ভিতরে স্টোরেজ আছে, এর ভিতরে আপনার ইয়ে আছে, ভার্চুয়াল মেশিন আছে। তখন এই যে আপনাদের যদি আমি দেখাই, এই যে ভার্চুয়াল মেশিন ম্যানেজার, এর ভিতরে আমাদের কি কি চলতেছে, যে সমস্ত আমাদের সিস্টেম গুলো রাখা লাগে, যেরকম আইপিভিএক্স এখন রানিং আছে। মানে এটা হলো আমাদের টেলিফোন সিস্টেম, এটা চলতেছে এখন। এটা আমি যদি বন্ধ করে দিই, তাহলে টেলিফোন সিস্টেম বন্ধ থাকবে। এইভাবে আমাদের যত সিস্টেম গুলো আপলোড করা লাগে আমরা এখানে করি। এই যে দেখেন, র্যাম আমাদের টোটাল 16 জিবি, এখন ইউজ হচ্ছে 8.34 জিবি। তো এটা যখন আপনাদের ক্লাস ভিডিও ডাউনলোডের জন্য আপনারা ঢুকতেছেন, তখন কি হচ্ছে, এরপরে চাপ পড়ে যাচ্ছে, তখন এটা কাজ করতেছে না ঠিকঠাক। র্যাম তো অলরেডি 50% অকুপাইড, এতে যা যা চলতেছে তাতে। তো আপনি যখন রিমোট এরিয়া থেকে সার্ভারে কানেক্ট হচ্ছেন, তখন র্যাম আরো বেশি ইউজ হয়। বুঝতে পেরেছেন? কারণ আপনি তো আপনার বাসার ইন্টারনেট দিয়ে ঢুকতেছেন, এই জায়গা নাই। তার মানে তখন অনলাইনে একটা কানেক্টিভিটি তৈরি হচ্ছে, তখন এইখানে দেখা যায় র্যাম আরো বেশি ইউজ হয়। তো এইগুলাই মূলত এইখানে আছে।
এদের সার্ভার আরো বেশি বড়, আরো ভালো মেশিন দিয়ে বানানো, আরো ভালো তার ভালো স্টোরেজ, আরো ভালো আপনার ইয়ে দেওয়া দিয়ে ওরা এখানে একটা প্যানেল বানাই দিচ্ছে যে আমার এখান থেকে তোমার আমি এই জিনিস দেবো, এই টাকা দাও, এই জিনিস দেবো, এই টাকা দাও। সার্ভারের আরো একটা সুবিধা হলো যে এইখানে আমাদের এই সার্ভারের ভিতরে আমাদের টোটাল যে স্টোরেজ আছে দেখেন, এই পর্যন্ত আমাদের টোটাল ক্যাপাসিটি আমাদের টোটাল 4 টেরাবাইট। ঠিক আছে, মানে এই 40 টেরাবাইট, সরি। তো এখন আমাদের দুইটা ইউজ হচ্ছে, মানে 17.46 টেরাবাইট। তার ভিতরে 11 টেরাবাইট হলো ইউজড এখন, আর 62.99% ইউজ, আর হলো আপনার ফাঁকা আছে কিছু, ওই যে 6-7 টেরাবাইট ফাঁকা। তো আমাদের আরো দুইটা হার্ড ড্রাইভ আছে, ওই দুইটা দিলে আবার দেখা যাবে এটা আরো জায়গা বেড়ে যাবে। তো এতে কি হয়, এই সার্ভারের ভিতরে কোনো হার্ড ড্রাইভ তো নষ্ট হতেও পারে, বুঝতে পারছেন? মানে ধরেন হার্ড ডিস্ক তো 4টে লাগানো, তো একটা তো নষ্ট হয়ে যেতে পারে। এখন আপনি বলতেন ভাই ওই হার্ড ড্রাইভে যে তথ্য আছে তাহলে কি হবে? সার্ভারের সিস্টেমটা এমনভাবে ডেভেলপ যে কোনো একটা যদি নষ্ট হয়ে যায়, ডাটা লস হবে না, এটা অন্য হার্ড ড্রাইভ অটোমেটিক্যালি শিফট থাকে সবসময়। এমন ভাবে সিস্টেমটা বানাইছে এটা যে আপনার যে হার্ড ড্রাইভ একটাও যদি ভালো থাকে, ওর ভিতরে ডাটা কোনো না কোনো ভাবে থেকে যাবে, বুঝতে পারছেন? মানে এই জন্য ডাটা লস হয় না। কিন্তু কম্পিউটারে হার্ড ড্রাইভ ক্র্যাশ করলে তো ডাটা সব শেষ। So, এই জন্য ওয়েবসাইটের ডাটাগুলো তো ভ্যালুয়েবল ডাটা, এগুলো তো এইসব কম্পিউটার রাখলে হয় না। এখানেও রাখতে পারেন, কিন্তু এটা রেখে সারাদিন যদি আপনি সার্ভার ইনস্টল করে দিয়ে অন রাখেন, এটাই হোস্টিং হয়ে যাবে, এটাই সার্ভার হয়ে যাবে। এটা আহামরি কোনো ব্যাপার না, এটা যে কোনো কম্পিউটার দিয়ে করা যায়, জাস্ট ওতে ইন্টারনেট কানেক্ট থাকবে সারাদিন, আর কারেন্ট বন্ধ হবে না, তাহলে ও সারাদিন ও সার্ভার অন থাকবে। কিন্তু এই কম্পিউটারের সীমাবদ্ধতা কি, যে এটা সারাদিন অন রাখার মতো জিনিস না। এতে ওই সিস্টেম ডেভেলপ না যে এটা ঠান্ডা হওয়া লাগে, পর্যাপ্ত ইয়ে লাগে। যেমন আমাদের সার্ভার র্যাকের ভিতরে মাঝে মধ্যে দেখি ঝড় হয়, শব্দ হয়, মানে কুলিং সিস্টেম ওটা কুল করতে পারে না, এত গরম হয় মাঝে মধ্যে। এই কম্পিউটার ওরকম গরম করলে 2-5 দিনের মধ্যে এটা ডেড হয়ে যাবে। তো তারপরে হলো আপনার এটাতে ওই সিস্টেম নেই যে ডাটা লস হবে না। তারপরে এটাতে আপনার এনাফ লোড দেওয়া, অত লোড দেওয়ার মতো ক্যাপাবিলিটি বানানো, এগুলো পার্সোনাল কম্পিউটার, সার্ভারটা ওইভাবে বানায় রাখে। তো এই জিনিসটাই এখানে সেল করে। কারণ এইটা মানুষ মনে করে কি যে ভাই সার্ভারের মধ্যে আবার র্যাম দিয়ে কি করবো? তো র্যামটা তো গুরুত্বপূর্ণ, কারণ আপনি যে জায়গায় ওয়েবসাইটটা রাখতেছেন ওটা তো একটা কম্পিউটার বা সার্ভার। তাহলে ওইটা র্যাম যদি আপনার জন্য ধরেন, কথার কথা, আপনার যদি 2 জিবি র্যাম অ্যালোকেট করে দেয়, যে আমার সার্ভার থেকে আপনারা 2 জিবি র্যাম আমি দিলাম, আপনি 2 জিবি র্যাম ইউজ করতে হবে, না আপনার কম্পিউটার বা আপনার ওয়েবসাইট ভালো চলবে, না যারে 100 মেগাবাইট র্যাম অ্যালোকেট করা আছে তারটা ভালো চলবে? বুঝতে পারছেন ব্যাপারটা ওইখানে, মানে দাম কম বেশি হয় ওই কারণে। র্যাম, তারপরে এই যে দেখেন আপনার সিপিইউ, ধরেন কথার কথা এটা ডুয়েল কোর সিপিইউ, আর আরেকজনের দেওয়া হলো কোর i5 এর সিপিইউ, তাহলে কারটা ভালো চলবে? কারটা ভালো চলবে, স্বাভাবিক ব্যাপার। কারণ দেখেন একটা কম্পিউটার আমরা একা চালাই, তাই এটা অনেক সময় ঝামেলা করে, ঠিকঠাক চলে না, কমান্ড দিয়ে করে আর হ্যাং করে বসে থাকে। আর একটা ওয়েবসাইট দেখেন এখানে 100 মানুষ ঢুকতে পারে এট এ টাইম, তো এরা তো একটা কম্পিউটার এক্সিকিউট করতেছে। তো আপনার ওই ওয়েবসাইটের জন্য যে কম্পিউটারটা রাখা, সেটা সিপিইউ যদি হয় ডুয়েল কোর, সেটা সিপিইউ হয় যদি 100 মেগাবাইট কথার কথা র্যাম, তাহলে তো এটা যে লেভেলে প্রসেস করতে পারবে। আর আরেকজনেরটা, তারটা কোর i5 আবার র্যাম 4 জিবি, তারটা আরো বেশি ফাস্ট এক্সিকিউট করবে। দেখা যাবে ওয়েবসাইট লোড দিলে চলে আসে, ক্লিক দিলে চলে আসে। আর যার একটু লোয়ার, ওতে দেখা গেলো 100 মানুষ ঢুকেছে, 50 জনের লোড হয়েছে আর 50 জনের লোড হচ্ছে না, ঘুরতেছে। যেমন ওই যে রেজাল্ট দিলে যেটা হয়, সবাই, অনেকে ঢোকে অনেকে ঢোকে না, মানে সার্ভার যে সময় রিলিজ হয় ওই সময় যে নক করে ওটা ঢোকে, আবার দেখা যায় যে সাইট নট, কি নট ফাউন্ড বা এরকম, নট অ্যাভেলেবেল এরকম দেখে। তো ওই জিনিসগুলো আসলে এই হোস্টিং বা সার্ভার কেনার সময় এই জিনিসগুলো নজর দিতে হয় যে আমার আসলে কোন লেভেলের ট্রাফিক টার্গেট আমার আছে। তো দেখা যায় যারা মূলত অ্যাফিলিয়েট করে বা ভালো ভালো নিশ নিয়ে কাজ করে, বা যাদের ট্রাফিক মেন টার্গেট, যে আমার প্রত্যেক মাসে 50,000 1 লাখ ট্রাফিক আসবে, তো তাদের ক্ষেত্রে বলা হয় যে আপনি একটু ভালো সার্ভার নেন, তার মানে সাইট স্লো হয়ে যাবে অথবা লোড নেবে না। তো একটা ট্রাফিক যদি একটা সাইটে ঢুকে বারবার ক্লিক করে যদি লোড না হয়, ওর তো রেজাল্টের মতো এটা দেখার দরকার না যে আমার দেখতেই হবে। ও কি করবে, ধর এই ওয়েবসাইট ভালো না, বেরোয় যে আর একটা ঢুকবে, এটাই স্বাভাবিক। বুঝতে পেরেছেন বিষয়টা?
তাহলে হোস্টিং বা সার্ভারের ঘটনাটা কোথায় ঘটে? হ্যাঁ, তো এই কারণে এই যে কয়েকটা ভাগ বানাইছে ওয়েব হোস্টিং, তার ভিতরে বেসিক, প্রো, প্রিমিয়াম আর বিডিআইএক্স। এগুলো মূলত ওই যে মুভি টুভি রাখে না, যে দেখবেন বিভিন্ন ওয়েবসাইট আছে যার ভিতরে মুভি নাটক ফাটক থাকে, দেখবেন অনেক জায়গা লাগে ওগুলোতে, তারপরে ডাউনলোড দিলেও দ্রুত হয়, ওরা ইউজ করে যে বিডিআইএক্স ওয়েব হোস্টিং। আর ইমেল হোস্টিং মূলত যারা ইমেল সার্ভার বানায়, যাদের ওইখানে ইমেলের বিভিন্ন কোম্পানির ইমেল সিস্টেমটা ডেভেলপ করে, তারা ইমেল। আর রেডিও হোস্টিং মনে করেন যারা অনলাইনে রেডিও সম্প্রচার করে তাদের জন্য। ঠিক আছে, তো এই কয়েকটা ভাগ আছে। এরপর আছে হলো রিসেলার হোস্টিং। রিসেলার মূলত এই যে ডোমেন রিসেলার, রিসেলার হোস্টিং মূলত আপনি যদি এদের হয়ে রিসেলার হয়ে কাজ করতে চান, বুঝতে পারছেন? মনে করেন আপনি একটা প্যানেল কিনলেন, কিনে আবার এটা 50 জনের বেচলেন, 20 জনের বেচলেন, তাদের জন্য এটা। আর ভিপিএস, ভিপিএস লিনাক্স ভিপিএস সার্ভার, বিডিএক্স ভিপিএস সার্ভার, ব্যাকআপ স্টোরেজ ভিপিএস। সো হোস্টিং মূলত সার্ভারের ভিতরে থাকে, বুঝতে পারছেন? সার্ভারকে ভাগ ভাগ করে হোস্টিং হিসেবে বিক্রি করা হয়। আর যদি আপনি না, আমি হোস্টিং এর নাম ফুল একটা সার্ভারই নেব, তাহলে সেটা হলো এই, বুঝতে পারছেন? আবার এই সার্ভারের ভিতরে আরেকটা বিষয় হচ্ছে হলো শেয়ার্ড আর ডেডিকেটেড। মনে করেন একই সার্ভার হয়তো আমার কাছেও বিক্রি করেছে, আপনার কাছেও বিক্রি করেছে, দুইজনেরই লগ ইন অ্যাক্সেস আছে, যে যার মতো ইউজ করতেছে, এতে একটু হ্যাম্পার তো পড়বে একজন আরেকজনের সাথে। আর যদি আপনি মনে করেন, না আমি একা একটা সার্ভার চালাবো, তাহলে এর যে ডেডিকেটেড, যে ইউএসএ ডেডিকেটেড সার্ভার, এখান থেকে নিতে পারেন। মানে যাদের অনেক এক্সট্রিম লেভেলে, যারা মূলত এগুলো দিয়ে ব্যবসা ট্যাবসা করে, তাদের ক্ষেত্রে এগুলো প্রয়োজন। ঠিক আছে, মানে ধরেন যারা হোস্টিং ব্যবসা করতে চায়, তো আমার মনে হয় যে আমি হোস্টিং এর ব্যবসা করবো। এখন আমার তো সার্ভার টার্ভার কিনে মেশিন পত্র দিয়ে ঘর বানানো সম্ভব না। সার্ভার তো আর 1-2 টাকা লাগে না, অনেক টাকা লাগে। আমাদের ওইটুক সার্ভার, তাই আমাদের ওর পিছনে 2 লাখ টাকা ইনভেস্ট, তাই কাজ করতেছে না ঠিকঠাক। তাহলে আপনার যদি দুনিয়াদারি মানুষের ওয়েবসাইট রাখতে, তাহলে কি পরিমাণ, কত বড় সার্ভার কিনা লাগবে? তো এটা তো আর ওই রকম ইনভেস্ট কেউ করে না। কি করে? বড় বড় জায়গা থেকে আপনার শেয়ার কিনে নেয়। এই যে এরা যেরকম কিনে করেছে, বা আমরা এদের এখান থেকে কিনে নিতে পারবো, কিনে সার্ভার মেশিন মেশিন ওর, আমি বেচতেছি, আমি লাভটা কমিশনটা নিচ্ছি, আর ও একটা লাভ পেয়ে যাচ্ছে, টাকা পাচ্ছে, মাস শেষে ওরা আপনি বিল দিয়ে দিচ্ছেন। যেমন যে ডিশের ব্যবসা, মানে আপনার যদি ক্লায়েন্ট থাকে, ধরেন আপনি দেখলেন যে আপনার 50টা ক্লায়েন্ট জোগাড় হয়েছে, তাদের ওয়েবসাইট আছে, আপনি চাইলে তাদের ওয়েবসাইট গুলো রাখতে পারতেছেন। আর আপনি তাদের কাছ থেকে একটা সার্ভার নিলেন, দেখলেন যে আপনার মাসে দাম আসতেছে এদের কাছ থেকে 10,000 টাকা, আর আপনি ক্লায়েন্টের কাছ থেকে মাসে পাচ্ছেন 12,000 টাকা, তাহলে 2,000 টাকা আপনার প্রফিট থাকবে, তখন তো আপনি নিতেই পারেন। বুঝতে পারছেন? এইভাবে করে ব্যবসাগুলো হয়। তো এখন তাহলে ডোমেন মূলত কোনো বিষয় না, তবে টপ লেভেল ডোমেন যেগুলো .com.net, এগুলোই মানুষ কেনে। তো .com.net এগুলো যে কোনো প্ল্যাটফর্মে সেম দাম। আর হোস্টিং এর ক্ষেত্রে আপনি যদি ক্লাউড, এই গুগল ক্লাউড বা এডব্লিউএস বা ডিজিটাল ওশান এগুলো যদি নেন, তাহলে ওই যে ক্লাউড ওয়েস বা আপনার হোস্টিঙ্গার বা নেমচিপ বা নেমসিলো বা গোডাডি বিভিন্ন প্ল্যাটফর্মে আছে, ওগুলো অনেক হাইলি রেটেড। যেটা একটু আগে দেখাচ্ছিলাম আমি, আপনার গুগলের, যদি আপনি ইয়ে নিতে চান, যে আপনি গুগলের সার্ভার ইউজ করবেন বা গুগলের হোস্টিং, তাহলে এর দাম কিন্তু অনেক বেশি। যে গুগলের সার্ভার যদি নিতে চান, এটা মান্থলি দেখেন মিনিমাম আপনার $38 মান্থলি, গুগলের সার্ভার যদি ইউজ করতে চান। গুগলের সার্ভার তো ভাই সেই লেভেলে হবে, এটা স্বাভাবিক। এডব্লিউএস মান্থলি $21 চায়। তো এইগুলো আর কি। তো এখন তাহলে ধরেন আমি একটা হোস্টিং এবং সার্ভার কিনবো, তাহলে যে প্যানেল থেকে কিনি আমি জাস্ট ওখানে একটু লগ ইন করে ফেললে হয়ে যাবে। এই যে লগ ইন। তো এখন আপনি এখানে যদি কেনেন, কিনতে গেলে যেটা করতে হবে আপনার, জাস্ট এখান থেকে যে আপনি যেটা কিনবেন, মনে করেন যে এখান থেকে আপনি এই যে সার্ভিস আছে, অল সার্ভিস, ধরেন এখানে আপনার রেজিস্টার যদি নিউ ডোমেন করেন, তাহলে যে রেজিস্টার নিউ ডোমেন থেকে এখান থেকে ডোমেন সার্চ করে
যে ডোমেনটা নেবেন সিলেক্ট করে চেক আউটে যেতে হবে। আর এখান থেকে হোস্টিং নিতে চাইলে হোস্টিংও নেওয়া যাবে। ধরেন আমি একটা ডোমেন যদি নিই, ধরেন কথার কথা যে কোনো কিছু দিলাম .com, তাহলে এটা অ্যাভেলেবেল আছে, তাহলে 1390 টাকা দাম ডোমেনের, রেজিস্টার নাও, এবার চেক আউটে যাবেন। তো আপনি চাইলে এর সাথে হোস্টিংও একই সাথে মানে অর্ডার করতে পারেন। তো এখান থেকে যে ক্লিক দিয়ে আপনি চাইলে নতুন করে হোস্টিং এর সাথে কানেক্ট করে নিতে পারেন। আর আপনি যদি মনে করেন যে না আমার হোস্টিং আছে অন্য জায়গায় আছে, অন্য কোনো প্যানেল থেকে কিনছেন বা হোস্টিং আগে কেনা আছে, তাহলে আর নতুন করে অর্ডার দেওয়ার প্রয়োজন নেই। যদি দিতে চান তাহলে যে অর্ডার হোস্টিং যেটা নেবেন, এই যে শুধু জাস্ট ক্লিক দিয়ে দিলে হয়ে যাবে, ওই ডোমেনের সাথে ওই হোস্টিং কেনা হবে। তো ধরেন এটা 130 টাকা পার মান্থ, আমি দিলাম অর্ডার নাও, দেখো এই যে আপনার টোটাল। আপনি যদি হোস্টিংটা এখানে সিস্টেম হলো মান্থলিও কিনতে পারেন, ইয়ারলিও কিনতে পারেন। মানে মান্থলি কিনলে প্রত্যেক মাসে 130 টাকা দেওয়া লাগবে, আর যদি ইয়ারলি কেনেন তাহলে 1399 টাকা একসাথে দেওয়া লাগবে, আর ডোমেন 1390 টাকা। তো অনেকে বলে যে ভাই টাকা পয়সা কম আছে, আবার তো মান্থলি সিস্টেমে নেই আর মাসে মাসে টাকা দেবো, তারা এই মান্থলি কেনে এখান থেকে কন্টিনিউ। তাহলে টোটাল আপনার দাম আসতেছে কন্টিনিউতে গেলে এই যে 1520 টাকা, আর মাসে মাসে 130 টাকা করে হোস্টিং এর জন্য দেওয়া লাগবে। ঠিক আছে, এবার চেক আউটে গিয়ে আপনি এখান থেকে কি কি বিলিং অ্যাড্রেস পাঠিয়েছে এবার টাকা কিসে দেবেন, এই যে এখানে সিস্টেম আছে, সে অনুযায়ী পেমেন্ট করে দিলে আপনারা ডোমেন হোস্টিং দিয়ে দেবেন। বিকাশ, নগদ, রকেট যা দিতে চান দিতে পারেন। তাহলে এই হলো কেনার সিস্টেম। এবার মনে করেন কেনার পরে ধরেন আপনি ডোমেন কিনছেন এই জায়গা থেকে, বাট আপনার হোস্টিং আর এক জায়গায় হতে পারে, হোস্টিং অন্য জায়গা থেকে কিনছেন, হতেই তো পারে। তো একটা ডোমেনের সাথে আর একটা হোস্টিং আসলে কানেক্ট করে কিভাবে? তো সিস্টেমটা হলো আপনি ডোমেনে যেতে হবে, মাই ডোমেন্স, এবার যেটার সাথে কানেক্ট করবেন এটা ম্যানেজে যেতে হয়, যে ম্যানেজ গেলেন, যাওয়ার পরে এখানে যে নেম সার্ভার থাকে, চেঞ্জ নেম সার্ভার, এখানে ক্লিক দিতে হয়। দেওয়ার পরে এইখানে কি হয়, আপনার প্রত্যেকটা হোস্টিং এর সাথে কেনার পরে একটা মেইল পাঠায় ওরা, ওই মেইলে নেম সার্ভার পাঠায়। ঠিক আছে, মেইলে দেয় নেম সার্ভার, ওইটা এনে এখানে বসায় দিতে হয়। যে অনেকে 4টাও দেয়, অনেকে 2টাও দেয়, যে কয়টা দেবে সেই 2টা এখানে পাঠায় সেভ দিয়ে দিতে হয়। বুঝতে পারছেন বিষয়টা? নেম সার্ভারটা জাস্ট এখান থেকে বসায় সেভ দিয়ে দিলে ডোমেনের সাথে হোস্টিং কানেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? আর যদি না হয় তাহলে যেটা করতে হবে যে আপনার যে হোস্টিং আছে, তাহলে যে হোস্টিং যেটা আছে হোস্টিং প্যানেল ঢুকে এখানে ম্যানেজে যাবেন, গিয়ে এখানে দেখেন এখানেও নেম সার্ভার দেখায়, হ্যাঁ এখানেও নেম সার্ভার দেখায়, এখান থেকে কপি করে ওইখানে বসাই দিলে হয়ে যাবে ডোমেনের নেম সার্ভারে। যে তারপরে যদি কোনো ঝামেলা করে তো এখান থেকে আপনি লগ ইন করবেন এই যে সি প্যানেলে, সি প্যানেলে ঢুকে দেখবেন প্রাইমারি ডোমেইন কোনটা আছে, ওই ডোমেইন এখানে না থাকে তাহলে আপনি যে কাজটা করবেন এদের চ্যাটে একটু মানে এদের সাপোর্টে কথা বলবেন যে আমার প্রাইমারি ডোমেইনটা সিলেক্ট হয় নাই, আমার প্রাইমারি ডোমেইন এটা একটু সিলেক্ট করে দেন, তাহলে ওরা সাথে সাথে প্রাইমারি ডোমেইনটা সিলেক্ট করে দিলে আপনার সমস্যা সমাধান। বোঝা গেল বিষয়টা? বা হোস্টিং কেনার সময়ও আসলে দেখায় যে এর সাথে কোন ডোমেইনটা কানেক্ট করবেন আপনি। ধরেন আপনি নতুন যদি একটা শুধুই হোস্টিং কেনেন, ধরেন আমি যদি এখানে একটা হোস্টিং কিনি, প্লেস নিউ অর্ডার, তাহলে এটা যদি শুধুই হোস্টিং কিনতে যাই, ওই যে অর্ডারে গেলাম, এই দেখেন এখানে প্রথমে বলতেছে যে আপনি কোনো নতুন ডোমেন নেবেন নাকি অলরেডি হ্যাভ এ ডোমেন। সো এখানে দিলাম, দিয়ে যে ডোমেনটা নিতে চান ওইটা জাস্ট বসায় গোতে দিয়ে আপনি কি করবেন, টাকা দিয়ে দিলে আপনার ওই ডোমেনের সাথে হোস্টিংটা কানেক্ট হলো। এবার জাস্ট ডোমেনে যে নেম সার্ভারটা চেঞ্জ করে দিলে ডোমেন আর হোস্টিং কানেক্টেড। বুঝতে পারছেন? এখন অনেক সময় হয় কি যে আগে একটা ডোমেইনে ছিল বাট আমি পরবর্তীতে ডোমেইন চেঞ্জ করছি, বাট আমি চাচ্ছি না ওই ডোমেইনে আর রাখতে, তখন এটারে বলে হলো প্রাইমারি ডোমেইন আপনি চেঞ্জ করবেন। তাহলে দেখবেন প্রাইমারি ডোমেইন নতুনটা হয়েছে নাকি আগেরটা আছে, ধরলেন আগেরটা আছে,
তাহলে এদের চ্যাটে যে বলবেন যে ভাই আমার প্রাইমারি ডোমেনটা চেঞ্জ করে এই ডোমেন করে দেন, তখন ওরা চেঞ্জ করে দেন। বোঝা গেল বিষয়টা? তো এখন তাহলে আমার এখানে মূল কাজ হলো সি প্যানেলের ভিতরে। এখন সি প্যানেলের ভিতরে কি কাজ দেখেন, এখানে আপনি যাবতীয় মানে একটা ওয়েবসাইটে যা যা আছে সবই করতে পারবেন। প্রথমত হইলো মানুষের দেখেন না ওয়েব মেইল থাকে, যে অমুক @অমুক.com, মানে gmail.com থাকে না, দেখেন দেখবেন ওয়েব মেইল আছে, যেরকম আমার মেইলটা আমি যদি দেখাই, এই যে এটা কিসের মেইল, যশোরIT.net, এগুলোর বলা হচ্ছে ওয়েব মেইল। আপনার যখন একটা ওয়েবসাইট থাকবে বা একটা হোস্টিং থাকবে, আপনি চাইলে এখান থেকে ওয়েব মেইল ক্রিয়েট করতে পারেন। কিভাবে? যে ইমেল অ্যাকাউন্ট, এখানে যাবেন, যে এখান থেকে আপনি এই যে ক্রিয়েটে ক্লিক দিয়ে কি ডোমেন মানে কি অ্যাড্রেস করবেন, এই যে আপনার ডোমেন অ্যাড্রেসটা থাকবে, হ্যাঁ। আর এইখানে আপনি আপনার কোন ইউজার নেমটা হবে সেটা বসায় ক্রিয়েট দিলে, পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট দিলে আপনার একটা ইমেল তৈরি হয়ে যাবে। বুঝতে পারছেন কত সুন্দর সিস্টেম? মানে আপনি চাইলে আপনার নিজের কাস্টমাইজ ইমেল এখান থেকে তৈরি করতে পারেন। ক্লিয়ার? এবার কি হয় যে আপনি দেখবেন, ধরুন এই যে ওয়েবসাইটে যদি আমি ঢুকি, তাহলে ওয়েবসাইটে যেটা হয় যে এখানে HTTPS থাকে, তাই না? তো এইটা দেখবেন কোন কোন সাইটে HTTPS থাকে না, তখন কি হয়, এই সাইটে ঢুকতে গেলে বলে যে ডেঞ্জার, সিকিউরিটি, মানে এই সাইটে ঢোকা ইনসিকিউর বা এরকম কিছু দেখায়, তখন আবার অ্যাডভান্সে ক্লিক দিয়ে ঢুকতে হয়। তো ওই HTTPS শো করে আসলে SSL সার্টিফিকেটের কারণে। SSL সার্টিফিকেট, তো SSL সার্টিফিকেটটা এখান থেকে ইনস্টল করতে হয়। কোত্থেকে দেখাচ্ছে, এই যে SSL or TLS, এই যে এখানে এখানে ক্লিক দিতে হয়, দিয়ে এই যে আপনার এখান থেকে যেতে হবে হলো ইনস্টল অ্যান্ড ম্যানেজ SSL ফর ইউর সাইট HTTPS, এখান থেকে ম্যানেজ SSL সাইট, এখানে ক্লিক দিতে হবে, দিয়ে এখানে সিলেক্ট করতে হয় ডোমেন, ঠিক আছে, কোন ডোমেনের জন্য। ধরেন আপনার যেটা ডোমেন আপনি সেটা সিলেক্ট করবেন এখান থেকে, ঠিক আছে। এবার দিতে হবে অটোফিল বাই ডোমেন, হ্যাঁ। দিয়ে এইবার ইনস্টল দিলে তখন SSL টা কাজ করা শুরু করবে। তো একবার ইনস্টল করলে এটা 1 ঘন্টা থেকে 24 ঘন্টা টাইম লাগতে পারে, এটা মানে এক্সিকিউট হওয়ার জন্য। অনেক সময় অনেক দ্রুত হয়েছে। তো তবে বলা হয় যে 1 ঘন্টা থেকে 24 ঘন্টা পর্যন্ত লাগতে পারে অনেক সময়। এটাতে হতাশ বা চিন্তিত হওয়ার কিছু নেই, এটা অটোমেটিক্যালি ওই সময়তে হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে এইটার কারণে আপনার মূলত যে HTTPS বা আপনার, হ্যাঁ, এটা আপনার ওই কারণে। এরপরে এবার ধরেন আপনি সাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবেন, ঠিক আছে। কারণ আমরা এত কিছু করলাম, এবার তো আমার মূল সাইট বানাতে হবে। তাহলে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের জন্য এই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বা সফটওয়্যারগুলো আছে, সি প্যানেলের ভিতরেই অপশন আছে দেখেন। আপনারা ওই যে মনে আছে প্যান্থিয়ন দিয়ে করেছিলেন, আর এইখানে এই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজারের ভিতরে ঢুকতে হবে। ঢুকে এইবার এখানে এই যে ইনস্টল অপশন আছে, ইনস্টলে ক্লিক দিয়ে এখানে কোন ডোমেইনে আপনি ইনস্টল করবেন, এই যে এখান থেকে ডোমেন দিতে হয়, এখানে ডোমেন যেগুলো থাকবে তার থেকে যেটা ইনস্টল করবেন সেটা সিলেক্ট, আর এখানে ডিরেক্টরিতে WP থাকে এটা কেটে দিতে হবে, ঠিক আছে, নাহলে WP ডিরেক্টরিতে ইনস্টল হয়। তো আপনারা শুধু ডোমেনটা রাখবেন আর এখানে WP-টা কেটে দেবেন। এবার ওয়ার্ডপ্রেসে ঢোকার জন্য এখানে অ্যাডমিন রাখবেন কি পাসওয়ার্ড রাখবেন এটাও আপনার নিজের বিষয়, দিয়ে এখান থেকে আপনি ইনস্টল করে দিলে আপনার সাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। এরপরে আপনি ওয়ার্ডপ্রেসে ঢোকার জন্য যে ডোমেইনের লাস্টে WP-admin, যে কোনো ওয়ার্ডপ্রেসে ঢোকার জন্য যে সিস্টেমটা হলো ডোমেইনের ডান পাশে স্ল্যাশ দিয়ে WP-admin দিলে ওয়ার্ডপ্রেসের প্যানেল নিয়ে আসবে। এই যে এখানে আপনি যে ইমেল আর যে ওই যে একটু আগে দেখালাম অ্যাডমিন বা পাসওয়ার্ড, এখানে যে অপশনটা ছিল, এই যে এখানে যে ইউজার নেম
আর পাসওয়ার্ড দেবেন, ওইটা রেখে দেবেন, ওইটা জাস্ট এখানে বসায় লগইন দিলে লগইন হয়ে যাবে। বুঝতে পারছেন সেটা? এই যে এখানে দিলাম, কি এই দিলেই যে লগইন হয়ে গেল। এই হলো ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসে ঢোকার পর এরকম আসে। আপনি প্যান্থিয়ন দিয়ে যখন করেছিলেন এরকমই আসছিল, তাই না? মনে আছে? সেই আসুক তারপরে কথা বলতেছি। তাহলে এটা হলো ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড। এখন এখানে আসার পরে ক্লায়েন্টরা আপনারা বলবে কি আমার সাইট ইন্ডেক্স করে দেন। অনেক ক্লায়েন্টই বলবে আপনার এই কথা যে আমার সাইট মোটামুটি সবকিছু করা আছে, আমার সাইট ইন্ডেক্স করতে হবে। তো ইন্ডেক্সিং এর জন্য যেটা করতে হয় সেটা হলো এখান থেকে একটা প্লাগইন দিতে হয়। হ্যাঁ, এখান থেকে যে অ্যাড নিউ প্লাগইনে যাবেন, যে প্লাগইন দেবেন গুগল সাইট কিট। ঠিক আছে, অনেকে বলে আমার সার্চ কনসোল আর গুগল অ্যানালাইটিক্স এই দুইটা সেটআপ করে দেন। হ্যাঁ, তো সেটা ওয়ার্ডপ্রেসে কিভাবে দেয়, এখানে দেওয়ার জন্য আপনি জাস্ট সার্চ করবেন গুগল সাইট কিট। এই যে সাইট কিট বাই গুগল, ঠিক আছে, এটা জাস্ট আপনি এখান থেকে অ্যাড করে অ্যাক্টিভ করে দেবেন। দেওয়ার পরে এখানে যে সাইট কিটের অপশন দেখাবে, যে অটোমেটিক্যালি প্যানেলে চলে আসবে। এখান থেকে ড্যাশবোর্ডে যাবেন, গেলে এখানে আপনার নতুন করে জাস্ট এখন এই যে এখানে আমার তো দেওয়া আছে এই কারণে নতুন করে কিছু দেখাচ্ছে না। আপনার এখানে সাইট কিট সেটআপের অপশন আসবে। তো সেটআপে ক্লিক দিয়ে আপনি কি করবেন, আপনার নেক্সট নেক্সট করে যতগুলো অ্যাক্সেস দিতে বলবে, অ্যালাউ করতে বলবে, আর কোন মেইলে আপনি এটা করতে চান সেই মেইলটা সিলেক্ট করে দিতে হয়, বা বলবে যে মেইল সাইন ইন করেন। ওই অপশনে জাস্ট ক্লিক দিয়ে এগ্রি করে দিলে তখন সাইট কিটে আপনার গুগল সার্চ কনসোল অ্যানালাইটিক্স দুইটাই একসাথে ইনস্টল হয়ে যাবে ওই মেইলের আন্ডারে। বুঝতে পারছেন? তো এইভাবে করে দিলে আপনার সাইট ইন্ডেক্স হয়ে গেল। হ্যাঁ, তাহলে ইন্ডেক্সিং এর জন্য আলাদা কোনো কিছু করা লাগে না, কিন্তু জাস্ট এই প্লাগইনটা দিয়ে নেবেন যে আপনার গুগল সাইট কিট, দেন আপনার এখান থেকে কি করবেন, আপনি জাস্ট সেট আপ করে দিবেন। নেক্সট নেক্সট ক্লিক দিয়ে আপনি জাস্ট এখানে কোন মেইলে সার্চ কনসোল আর অ্যানালাইটিক্স সেটআপ দিয়েছেন ইমেলটা সিলেক্ট করে দিবেন, দিলেই দেখবেন ইনস্টলেশন শেষ, আপনার সাইট ইন্ডেক্স হয়ে গেছে। মানে ইন্ডেক্সিং মানে আপনি করে ফেলছেন, ওনারশিপ ভেরিফাই হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে গুগল সব ডাটা টানতে থাকবে আপনার সাইট থেকে। এই হলো সিস্টেম টোটাল। একটা ওয়েবসাইট শুরু থেকে ডোমেন হোস্টিং কিনে কোনটার সাথে কোনটা কিভাবে কানেক্ট করবেন, সি প্যানেলে কি কি আছে, এসএসএল কিভাবে ইনস্টল দেবেন, ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল দেবেন, দিয়ে তার ভিতরে আপনার এই ইয়াটা সাইট কিট কিভাবে সেটআপ দিয়ে ইন্ডেক্স করা যাবে। এই হলো সিস্টেম। মানে এইটুক যদি পারেন তাহলে যে কোনো সাইট এখন থেকে আপনি চাইলে ডোমেন হোস্টিং কিনে কানেক্ট করে দেওয়া, এসএসএল ইনস্টল করে দেওয়া, তারপরে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেওয়া, এগুলো পারবেন। মানে এগুলো কিন্তু বেসিক জিনিস, এগুলো কিন্তু অনেক ক্লায়েন্টই বলে কি তুমি একটু করে নাও। তখন এবার অনেকেরই মনে হয় জানলা কোনতে কি করবো, কারণ এর তো বেশিরভাগ ক্ষেত্রে এই টেকনিক্যাল বিষয়গুলো অনেকে জানা থাকে না, তখন ঝামেলাটা হয়। সেই জন্য আমি আপনাদের এটা দেখাই দিলাম যত সহজে দেখাই দেওয়া যায়। এখন আপনারা যদি কখনো নিজে কেনেন তাহলে এই বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে যে আপনি কিভাবে করবেন। তো এখানে অনেকে বলে কি যে ভাই অল্প টাকায় আমি কিভাবে একটা ইয়ে করতে পারি। হ্যাঁ, তো অল্প টাকায় বলতে এখানে হোস্টিং 130 টাকার নিচে নাই মাসে, 130 টাকা পার মান্থ। আর ডোমেইন আপনারা দেখেন এখানে ডট টপ একটা আছে 199 টাকা ইয়ারলি, বছরে 199 টাকা। মানে ধরেন আপনার নামের শেষে ডট টপ থাকবে, হ্যাঁ ডট কম থাকবে না, ডট টপ। তো ডট টপ যদি নেন তাহলে 199 টাকা, আর 130 টাকা একটা হোস্টিং, তাহলে হলো আপনার 299 229 টাকা পড়বে প্রথম, আর প্রত্যেক মাসে 130 টাকা করে। তো এর কমে কোনো ওয়েবসাইট আসলে করা যায় না। বুঝতে পারছেন বিষয়টা? আর
আপনি এখান থেকে পোর্টফোলিও যদি একটা ওয়েবসাইট বানান, মানে কেউ যদি বানান, সেক্ষেত্রে আমি জাস্ট বোঝাই দিচ্ছি। আপনি এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাবেন, এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিম, এর ভিতরে পোর্টফোলিও থিম সার্চ করবেন, ফ্রি কি কি আছে ওয়ার্ডপ্রেসের ভিতরে। এই যে অ্যাড নিউ থিমে যাবেন, পোর্টফোলিও, হ্যাঁ, এই যে দেখেন বিভিন্ন এই যে পোর্টফোলিও থিম আছে, এই যে এগুলো হলো ফ্রি, বুঝছেন, ফ্রিতে আছে এগুলো। তো এর ভিতরে যেটা পছন্দ এটা ইনস্টল করে জাস্ট কাস্টমাইজ করে নিতে হয় নিজের মতো, এডিট ফেডিট করে ছবি চেঞ্জ করে যে যার মতো করে কাস্টমাইজেশনটা করে নেবে। তো এই হলো স্বল্প খরচে বা একদম সহজে কিভাবে নিজের একটা ওয়েবসাইট বানানো যায় তার একটা আইডিয়া। কারণ কেউ যদি বানাতে চান বানাতে পারেন, ধরেন আপনার ওই জায়গায় 200-330 টাকা খরচ হবে প্রথম, আর মাসে 130 টাকা, তো মাসে 130 টাকা যে কেউ খরচ করতে পারে। তো দেখা যায় যে এটা করে কি জন্য, যে একটা ওয়েবসাইট থাকলে আসলে অনেক জায়গায় একটু বেশি প্রায়োরিটি পাওয়া যায় অনেক ক্ষেত্রে। তো কেউ যদি সেরকম চিন্তা ভাবনা কখনো করে থাকেন তাহলে এটা করতে পারেন। আর আরেকটা জিনিস একটু দেখা যাবে, সেটা হলো অনেকে বলে ডট বিডি ডোমেন, .com.bd, তাই না, বাংলাদেশি ডোমেন যেগুলো, এগুলো কোত্থেকে কিনতে হয়, এগুলো কিন্তু নর্মাল প্ল্যাটফর্ম থেকে সেল হয় না, এটা সেল হয় বিটিসিএল থেকে, ঠিক আছে, বিটিসিএল ডোমেন রেজিস্ট্রেশন, এই যে বিডি ডোমেন bdcl.com.bd, ঠিক আছে। এখানে যেতে হবে, এখানে যে আপনি সার্চ করবেন যে আপনার, ধরেন আমি আমার নাম দিলাম, যে আমার নামে আমি .com.bd ডোমেন ফাঁকা আছে কিনা, অনেকে তো নিয়ে নেয়, হ্যাঁ, অনেক ক্ষেত্রে। ক্রোমে এত ঝামেলা করতেছে, ক্রোমে জায়গা খেয়ে বসে থাকতেছে প্রচুর, একাই দেখেন 4 জিবি জায়গা খাচ্ছে। এই যে ধরেন আপনি যে নামে দেবেন, এই যে ধরেন আমার নামে যদি নিই .com.bd না কি নেবেন, ঠিক আছে, এখানে আছে, ধরেন .com.bd যদি নিই, এবার সার্চ দিতে হবে, এবার অ্যাভেলেবেল আছে কিনা, অ্যাভেলেবেল আছে, এই যে কংগ্রাচুলেশন, এটা অ্যাভেলেবেল আছে। .com.bd তে দাম অনেক কম, মানে আপনার .com ওইখানে কত দেখলাম, 1390 টাকা, .com.bd 2 বছরে 1400 টাকা মনে হয়, এরকম দাম। তো এখানে লগ ইন করতে হবে, বা প্রথমে অ্যাকাউন্ট না থাকলে সাইন আপ করে নিতে হয়, সাইন আপ। এখন এখানে বিষয় হলো দুইটা, একটা হলো যদি আপনি ইন্ডিভিজুয়াল বা পার্সোনালি করতে চান তাহলে একরকম, আর যদি কোনো ইনস্টিটিউশন, অর্গানাইজেশন, কোম্পানি, এডুকেশন, গভর্নমেন্ট বডি, আদার কোনো কিছুর জন্য করতে চান তাহলে আর একরকম। তো কোনো ইনস্টিটিউশন বা অর্গানাইজেশনের জন্য করলে ওরা কয়েকটা ডকুমেন্ট চাই, ডকুমেন্ট কি, যে আপনার ট্রেড লাইসেন্স আছে কিনা, বা আপনার ভ্যাট ট্যাক্স ফাইল আছে কিনা, সবকিছু চাই, মানে একটা প্রতিষ্ঠানের হলে হলে যা হয় আর কি। আর ইন্ডিভিজুয়াল যদি করেন, এখানে জাস্ট চাইবে আপনার ন্যাশনাল আইডি কার্ড, রেজিস্টারে যে কন্টিনিউতে দেওয়ার পরে এখান থেকে এই যে বুঝেছি অমুক তমুক, ক্লিক দিয়ে কন্টিনিউ, এই যে আপনার মোবাইল নম্বর দিতে হবে, সাবমিট, ওটিপি আসলে ওটিপি দিতে হবে, হ্যাঁ। মানে এটা হলো ব্যক্তি পর্যায়ে, আর প্রতি প্রাতিষ্ঠানিক পর্যায়ে যেটা করতে হয়, ওরা কিছু কিছু ডকুমেন্ট চেয়ে নিতে পারে, যে আপনার কাছে আপনার প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স, তারপরে ভ্যাট ট্যাক্সের ফাইল। এবার দেখেন এখানে ন্যাশনাল আইডি কার্ড আপলোড দিয়ে দিতে হবে, দেওয়ার পরে গোতে যাওয়ার পরে আপনাদের কি দেবে, টাকা পয়সা পেমেন্ট করার সিস্টেম। তো সবকিছু দেওয়ার পরে ওরা কয়েকটা কর্মদিবস নেবে, সরকারি যেহেতু একটু টাইম লাগে,
তারপরে সবকিছু যাচাই বাছাই করে দেখে আপনাকে ডোমেনটা দিয়ে দেবে, তারপরে আপনি এটা ইউজ করতে পারেন। aero.com.bd এর কাহিনী। কখনো যদি কারো কিনে দেওয়া লাগে এভাবে দিতে পারেন, এটার জন্য কোথাও দৌড়ঝাঁপ করা লাগে না, নিজেই করে ফেলা যায়। তাহলে এই হলো বিষয় আশাই, মোটামুটি কি একটা আইডিয়া হলো? এতদিন মনে হতো না বিষয়গুলো যে কেমনে হয়, এটা মনে হয় খুব অনেক কঠিন কাজ, অনেক টেকনিক্যাল কাজ, কিন্তু আসলে তা কিন্তু না। বেসিক কিছু জিনিস, এগুলো নিজে করতে পারলে খুব সহজে করে ফেলা যায়। তাহলে দেখেন কোনো কোশ্চেন জানা থাকলে বলেন। ক্লাস নেই কোনটা বলেন তো? চেক, সবার কাছে আছে, সবার আছে। তাহলে কি ক্লাস ভিডিও সেভ দিয়ে দেবো? হুম, কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। টপিক তো মোটামুটি যা হলো বোঝা গেছে, এরপরে আপনারা বাসায় যদি করেন কখনো তাহলে আর ক্লিয়ার হয়ে যাবে। আর যারা একটু প্রফেশনাল কাজ করতে চান, আমি বলবো যে 200-300 টাকা খরচ করে একটা ওয়েবসাইট যদি বানায় নেন কেউ, ভালোই হয়, খারাপ হয় না। মানুষের বলতেও ভালো লাগে যে আমার একটা ওয়েবসাইট আছে। তাহলে আমি ক্লাস ভিডিও সেভ দিয়ে দিলাম, হ্যাঁ।